ফিতা কৃমি, ফিতা পিনওয়ার্ম বা ফিতা কৃমি, আর হচ্ছে রাউন্ড ওয়ার্ম। মেইনলি কিন্তু আমাদের এই দুইটাই আমাদের দেশে ইয়াটা হয়। রাউন্ড ওয়ার্ম বা গুড়া কৃমি যেটা, এই দুইটাই বেশি হয়। তাহলে এগুলো করতে হবে। তাহলে এগুলাতে আমাদের সাইন সিমটম কি থাকে, মানে রোগী কি লক্ষণ নিয়ে আসে আসলে? একটা পেইন নিয়ে আসবে, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা। পেটে ব্যথা মানে ভ্যাগ পেইন, মানে মনে হয় ব্যথা আছে আছে না এরকম, মানে স্পষ্ট কোনো ব্যথা না। হ্যাঁ, লিনথিয়াসিস মানে কৃমি নিয়ে আলোচনা যেটা। হ্যাঁ, এই দুইটা কি? এই দুইটা কৃমি, পিনওয়ার্ম বা থ্রেড, এক ধরনের কৃমি, ওই যে ফিতা কৃমি যেগুলো, আর রাউন্ড ওয়ার্ম এগুলো আছে না, গোল, মানে ওই যে গুড়া কৃমি যেটাকে বলে। হ্যাঁ, হুকওয়ার্মও আছে, কিন্তু এগুলো আমাদের দেশে কমন না, সেজন্য আমি এই দুইটা কমন, এই দুইটা সেজন্য আমরা পড়বো, এবং এই দুইটার মেনলি চিকিৎসাগুলো করতে হবে। তাহলে একটা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে, তবে ওইরকম কোনো সিভিয়ার ব্যথা না, বলবে যে পেটে হালকা হালকা ব্যথা করে, কয়েকদিন থেকে ব্যথা যাচ্ছে না, এরকম একটা ইয়া থাকতে পারে। বাকি হচ্ছে আপনি অ্যানোরেক্সিয়া, খাইতে মন চায় না, অ্যানোরেক্সিয়া নিয়ে আসতে পারে, বমিও করতে পারে, ভমিটিং, আবার ভমিটিং এর সাথে অনেকে কৃমি বের হয়ে যায়। এটা হচ্ছে সাইন সিম্পটম, সাইন সিম্পটম মানে লক্ষণ আর কি, কি কি রোগী লক্ষণ নিয়ে আসতে পারে, ভমিটিং নিয়ে আসতে পারে। হ্যাঁ, ঠিক। তারপরে হচ্ছে কৃমি, অনেক সময় দেখবেন যে ছোট বাচ্চাদের ওই গুড়া কৃমি গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়, আবার পায়খানার সাথে কৃমি যাইতে পারে, ওইটা একটা হিস্ট্রি দিতে পারে, ভমিটিং নিয়ে আসতে পারে। আবার কৃমির যে ডিম গুলো আছে বা কৃমি, গুড়া কৃমি যেগুলা, এগুলা কি করে, ইচিং করে। ইচিং মানে কি, চুলকানি অ্যারাউন্ড দা অ্যানাস। অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা মন্দা, খাইতে মন চায় না। ভমিটিং মানে তো বমি, আর এটা হচ্ছে যে পায়খানা রাস্তার আশেপাশে চারদিকে এগুলো কি চুলকানি হবে, চুলকাবে, তারপরে অনেক সময় গুড়া কৃমি বেরো হয়ে আসতে, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে কৃমি হলে। বাচ্চাদেরই বেশি হয়, পুরুষদের ইয়াদেরও বেশি হইতে পারে। আর একটা হচ্ছে, এগুলো যখন আমরা পাবো তখন রুগীকে জিজ্ঞাসা করব যে আপনার এই যে আপনার কি বলে কৃমি ওষুধ কবে খাইছে লাস্ট? ইচিং, ইচিং অ্যারাউন্ড অ্যানাস, অ্যানাস মানে পায়খানা রাস্তা, বায়ুপথ। এগুলো তো আমাদের ডিম ডিম ভিতরে ঢুকে যায় আর কি, একজনের কাছ থেকে। এটা হচ্ছে ফিকো ওরাল রুটে ঢোকে। ফিকো ওরাল মানে আমরা মুখ দিয়ে ঢুকতে পারে, কারণ এই যদি আমরা যে খাবার খাচ্ছি ওই খাবারে যদি এদের ডিম থাকে, কৃমির ডিম থাকতে পারে, হ্যাঁ, এই ডিমটা ভিতরে গিয়ে ওরা আরো মাল্টিপ্লাই করে আর কি। দুই নম্বর হচ্ছে আমাদের হাত পরিষ্কার থাকে, নখ বড় থাকে, দেখা যায়। হ্যাঁ, খাবার মানে আনহাইজেনিক খাবার এর মাধ্যমে মেনলি ছড়ায়, বা আমাদের হাত হাত যদি আনহাইজেনিক থাকে, মানে ধুয়ে খাবার খাই না, একটা ফলমূল আমরা ধুয়ে খাই না, শাকসবজি ধুয়ে খাই না, হাত খাবার আগে ধুই না, পায়খানা করার পরে সাবান দিয়ে ধুই না। এইটার কারণে একজনের কৃমির ডিম আর একজনের শরীরে ঢুকে যায়, তখন এটা হয় আর কি। এই অন্য কোনো ইয়া নাই। কৃমি অনেক সময় ইয়াতে বিভিন্ন জায়গায় চলে যায়, অনেক সময় ধরেন গল ব্লাডার বা পিত্তথলিতে ঢুকে যায়, ওখানেও কৃমি গিয়ে ঝামেলা করতে পারে। হ্যাঁ, এই জন্য কৃমির ওষুধ কিন্তু খাওয়া দরকার নিয়মিত 6 মাস পর পর। আর কৃমি থেকে বাঁচার হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, খাবার দাবার ধুয়ে খেতে হবে, মানে একটা ঢেকে রাখতে হবে, তারপর হচ্ছে হাত এগুলো পরিষ্কার রাখতে হবে,
পায়খানা বা টয়লেটে যাওয়ার পরে হাত ধুয়ে ফেলতে হবে। সুস্থ মানুষ হলেও 6 মাস পর খাইতে হবে। সুস্থ মানুষ হলেও খাওয়া দরকার, কারণ আমরা তো আর ওই রকম হাইজিন মেনটেন করতে পারি না। রাস্তায় খাবার খাচ্ছি, এখানে হোটেলে ধরেন আমরা খাই, তাহলে হোটেলের যে যে উনি কি যে কাজ করে ও তো ঠিক মতো হাত ধোয় কিনা তার কোনো ঠিক আছে, বা ও টয়লেট থেকে এসে কি সাবান দিয়ে হাত ধোয় কিনা এগুলো তো আমরা জানি না। বাড়িতেও তো জানি না যে বাড়ির লোকজন কি করে না করে। আমি জাস্ট অফিস থেকে গেলাম বা বাইরে থেকে গেলাম, খাওয়া শুরু করে দিলাম, এই আর কি। তো সেই ক্ষেত্রে পার্সোনাল হাইজিনটা জরুরি। আর ওষুধ খাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার সবাই খাওয়া দরকার একসাথে 6 মাস পর পর। কারণ আমি ধরেন আমি খাইলাম কিন্তু আমার পরিবার খাইলো না, তাহলে ওর যদি থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, সেই ক্ষেত্রে ওদের থেকে আমার ছড়াইতে পারে, যদিও আমি খাইছি কিন্তু ওরগুলো আবার আসবে আমার শরীরে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলা রোগীকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে, বুঝাইতে হবে, তারপরে ওষুধ আর কি। ওষুধের মধ্যে তো আমরা যেটা দিই কমন অ্যালবেন, ডিএস ট্যাবলেট, হ্যাঁ ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্টের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো আসবে, ঠিক আছে, আমি যে সকল কথা বললাম অ্যাডভাইসের কথাগুলো। এটা 400 মিলিগ্রাম পাওয়া যায়। হ্যাঁ, এইটা ধরেন একটা খাবে আজকে, 7 দিন পর আর একটা খাবে। হ্যাঁ, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, মানে ধরেন বা যখন বয়স 5 বছর বা 4 বছরের উপরে হয়ে যাবে তখন আমরা এটা দিব, ঠিক আছে। বাকি বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা ভিন্ন আছে। বাচ্চাদের ক্ষেত্রে এটা আমি বলতেছি, বাচ্চাদের সাধারণত 1 বছরের নিচে বয়স যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত আমাদের ইয়াটা হয় না, কি বলে কিমিটা হয় না, কিন্তু তারপরে হইতে পারে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট লাগতে পারে। সেই ক্ষেত্রে তো যাদের যেহেতু 1 বছরের নিচে হওয়ার সম্ভাবনাটা কম, সেক্ষেত্রে আমরা 1 বছরের নিচে সাধারণত দেই না, কোনো ওষুধ দেওয়া যায় না বা দেই না। কিন্তু তারপরে যদি লাগে সেই ক্ষেত্রে আমরা একটা সিরাপ দেই, সেটা হচ্ছে সিরাপ মেলফিনটা দেওয়া যায়। 1 বছরের নিচে হলেও সিরাপ মেলফিনটা দেওয়া যায়। মেলফিন, ঠিক আছে, এটা কিন্তু 1 বছর নিচেও আমরা দিতে পারি, আবার 1 বছর পরেও দিতে পারি। এটার ডোজ হচ্ছে 1 চামচ খাবে একবার, শেষ। যদি বয়স 1 বছরের বেশি হয়, ঠিক আছে, 1 বছরের বেশি হলে, 1 বছরের নিচে তো আমরা দিব না, তারপরও এইটা দেওয়া যায়, বাকিগুলো কিন্তু দেওয়া যায় না। 1 বছরের নিচেও দেওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হয়তো হাফ চামচ দিব, হাফ চামচ একবার 1 বছরের নিচে। কিন্তু 1 বছরের উপরে হলে এটা দিব। অথবা ইয়া দেওয়া যায়, সিরাপ অ্যালবেন পাওয়া যায়, অ্যালবেনটা সিরাপও পাওয়া যায়, অ্যালবেন, সেটা আমাদের দিব হচ্ছে এটাও 1 চামচ একবার দিব, 1 চামচ একবার। এগুলো হচ্ছে 1 বছরে যদি বড় হয়, 1 বছর থেকে 2 বছর পর্যন্ত এগুলা দেওয়া যাবে। হ্যাঁ, পেট ফুলা হইতে পারে, ধরুন খাওয়া দাওয়া ঠিক মতো হজম হয় না, এটা একটা হইতে পারে। অ্যানোরেক্সিয়া, ইনডাইজেশন হইতে পারে কিন্তু কিডনির কারণে, ইনডাইজেশন। আচ্ছা, এইটা। আর যদি 2 বছরের উপরে হয়, 2 বছরের উপরে, 2 বছর থেকে 5 বছর, এগুলো আমরা সিরাপ সোলাস একটা পাওয়া যায়, সোলাস, এটার ডোজ হচ্ছে আমাদের 1 চামচ করে 2 বার দিতে হয়, 3 দিন, দিনে 2 বার খাবে, 3 দিন খাবে। এছাড়াও আমরা ইয়া দিতে পারি, সিরাপ অ্যালবেনও দিতে পারি, অ্যালবেন। এখানে একটু ডোজটা আলাদা হবে অ্যালবেনের, 2 চামচ খাবে
একবার আজকে খাইলো, তারপরে 7 দিন পরে আবার 2 চামচ খাবে একবার, সাথে বাকি জিনিসগুলো মেনটেন করতে হবে। বাকি জিনিস মানে আমি যেটা বললাম যে পার্সোনাল হাইজিন অবশ্যই। 2 নাম্বার হচ্ছে খাওয়া দাওয়ারও হাইজিন, ফুড হাইজিন। তারপরে হচ্ছে বাড়ির বাকি সবাই খাবে, একসাথে খাইতে হবে, ঠিক আছে? একবার খাইলে কয়টা খেতে হবে? দুইটা? কি? একটা খাওয়ার পর আর 7 দিন পর আরেকটা। হ্যাঁ, একবারে 2টা না, আজকে একটা খাবে, 7 দিন পরে একটা খাবে, এরপর 6 মাস পরে আবার একই করে। হ্যাঁ 6 মাস পরে আবার একই ভাবে, আজকে 6 মাস পরে আবার একই ভাবে, আজকে একটা 7 দিন পরে আবার একটা, এরকম। আমরা খাই না। খাওয়া দাওয়া উচিত আসলে। আমাদের দেখা যায় যে এমনও হয়েছে, এমন লোক আছে যে 5-6 বছরও খায় না। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, কখন দিয়েছি আমার তো মনে নাই। এই যে সমস্যা কিন্তু। আমরা কি স্যার ডাক্তারও দেখি না ভালো করে? ডাক্তারও তো দেখাই না আমরা। উচিত তো ধরেন বিদেশে যারা, বিদেশিরা ধরেন দেখবেন যে বাইরের দেশে যারা উন্নত দেশ, ওরা কিন্তু দেখবেন যে 6 মাস পর চেক আপ করতে যায় কিন্তু শরীর। এদের তো একটা ইয়ে আছে, বিমা আছে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আচ্ছা স্যার, এই কৃমির ওষুধগুলোর সাথে কি কোনো অন্য কিছু খেতে হবে, যেমন ভিটামিন জাতীয় কিছু? হ্যাঁ ভিটামিন একটা দিতে পারেন, ওটা হচ্ছে আপনার রোগীকে সান্ত্বনার জন্য আসলে, যে একটা ভিটামিন দেই। হয়তো ভিটামিন খেলে যেটা হয় একটু খাওয়ার রুচিটা আসে, আমরা যে মাল্টিভিটামিন গুলা খাই, খাওয়ার রুচি আসে একটা। তো সেই ক্ষেত্রে যেহেতু কৃমি হলে একটা অ্যানোরেক্সিয়া থাকে, মানে খাইতে মন চায় না, ক্ষুধা মন্দ থাকে, সেক্ষেত্রে এটা উপকারী, মানে আমরা একটা দিতে পারি, সমস্যা নেই, দেওয়া। আচ্ছা স্যার, আগের ক্লাসের যেটা ডায়রিয়া ক্লাসিফিকেশন, ওইটা কি আমরা যে টাইপটা আছে, যেমন অ্যাকর্ডিং টু ডিউরেশন এবং অ্যাকর্ডিং টু নেচার, এতটুকু লিখলে হবে নাকি কজ অফ ডায়রিয়াটা সহ অ্যাড করতে হবে? না, কজটা আলাদা। হ্যাঁ, কজটা অ্যাকর্ডিং আলাদা। টু ডিউরেশন এবং অ্যাকর্ডিং টু নেচার লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ, দুইটাই ক্লাসিফিকেশন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের কিন্তু ক্লাস শেষ। হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু 4 নাম্বার পর্যন্ত ক্লাস শেষ। হ্যাঁ, 4 নাম্বার ক্লাস শেষ। এখন ধরেন আমি যদি নাও নিতে পারি সামনে, কেউ অন্য কেউ নিলে আপনারা যে বলবেন যে আমাদের এই ক্লাসটা হয়ে গেছে, হ্যাঁ, তো পরবর্তী ক্লাস যেন নেই। আমি একটা ক্লাস বেশি নিয়ে ফেলছি, কারণ পরবর্তীতে অনেকগুলো ক্লাস আছে যেগুলোতে টপিকস অনেক বেশি আছে, তো একদিনে হয়তো শেষ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের একটা ক্লাস হাতে থাকলে সেটা সুবিধা হবে আর কি। আগামী দিন তাহলে পঞ্চম ক্লাসটা হবে। হ্যাঁ, আগামী দিনে পঞ্চম ক্লাসটা হবে। স্যার এই যে হইলে এগুলো মনে করেন পেট ব্যথা, ক্ষুধা মন্দা, বমিটিং, চুলকানি কি ভিতরে চুলকাবে, যে শরীরও চুলকাইতে পারে, আর যে পায়খানার রাস্তায়, যেটা বললাম যে পায়খানার রাস্তার চারদিকে চুলকাবে। হ্যাঁ, এই চারটা আলামত থাকলে কি হবে যারা বোঝা যাবে। তারপরে একটা হিস্ট্রি থাকবে রোগীর, মানে অন্য কোনো কারণ নাই, মানে অন্য কোনো তার রোগ নাই, সেগুলোই সমস্যা। পেটে একটা মানে হঠাৎ হঠাৎ একটু ব্যথা করে, ব্যথাও আবার ওইরকম না, অস্বস্তি বোধ আর কি। আর সাথে হচ্ছে যে আমরা বলবো, তাকে বলতে হবে যে কৃমির ওষুধ কবে খাইছেন নাকি, এরকম। তারপরে তো হয়তো অনেকে কৃমি চলেই যায়, বমির সাথে যায়, পায়খানার সাথে যায়, সেগুলো এসে বলবো, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি, এই আর কি। এছাড়া ওইরকম পরীক্ষা করে যে কৃমি নির্ণয় করতে হবে এরকম না। স্টুল পরীক্ষা করা যায়, কিন্তু এগুলা কে করবে, মাইক্রোবায়োলজি কে করতে যাবে। কিন্তু ধরেন
কৃমি যদি ওই যে গল ব্লাডারে বা পিত্তথলিতে গিয়ে যদি আবার কোলেসিস্টাইটিস করতে পারে, আমরা বললাম না যে পিত্তথলির ইনফেকশনকে ইয়া বলে কোলেসিস্টাইটিস, তো সেক্ষেত্রে কিন্তু কৃমি কিন্তু ওখানে যায় অনেক সময়, গিয়ে তখন কিন্তু আবার ঝামেলা হইতে পারে, কমপ্লিকেশন গুলো করতে পারে। এছাড়াও কৃমি হচ্ছে পেটে আলসার তৈরি করতে পারে, এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, অনেক সময় যেগুলো হুক ওয়ার্ম যেগুলো বললো যে হুক থাকে, তাহলে ঠিক আছে আমরা তাহলে শেষ করি। হ্যাঁ, স্যার প্রশ্ন দিবেন না? হ্যাঁ, প্রশ্ন তো যা পড়ালাম শর্টকাট সব এইরকমই প্রশ্ন আর কি। এখান থেকে তো প্রশ্ন বোঝা যাচ্ছে যে ভমিটিং এর কারণগুলো কি, চিকিৎসা, তারপরে ধরেন হাইপারইমিসিস গ্র্যাভিটারও আমি একটা কথা বললাম, মর্নিং সিকনেস, এগুলো কিন্তু আসতে পারে 1-2 নম্বরের জন্য, যে কথাগুলো বলছি। তারপরে হচ্ছে আমার এইদিকে জেনজিভাইটিস কি জিনিস, স্টোমাটাইটিস কি জিনিস, এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় সামনে আসবে। কাউন্সিলিং দিব বেশিরভাগ, মানে পেশেন্টকে আপনি কি কি উপদেশ দিবেন। ঠিক আছে, তাহলে সকালেরই একটা সমস্যা, সেটা হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, এগুলো কিন্তু বর্ষাকালে বেশি হয়। যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে নৌশিয়া, ভমিটিং। তো এই লেকচারের আমরা একটা টপিকস মনে হয় আগের ক্লাসে পড়ছি নাকি, কি আছে আমি একটু সিলেবাসটা দেখি। মোটামুটি সবগুলা জিনিসই একই। যাই হোক, আমরা দেখি যদি শেষ করতে পারি তাহলে আমরা হেলমিনথিয়াসিসটাও পড়বো 4 নাম্বার ক্লাসে। যেহেতু 4 নাম্বার ক্লাসে আমার 2টা জিনিস পড়া হয়ে গেছে, একটা বাকি আছে, আর এগুলা বেশি বড় না, ছোট ছোট। তাহলে প্রথমে হচ্ছে নৌশিয়া, এরকম কোনো সংজ্ঞা নাই, কিন্তু নৌশিয়া মানে হচ্ছে বমি বমি ভাব লাগা আর কি। অনেক সময় বমি আসতে চায় কিন্তু আসে না, তখন সেটাকে আমরা নৌশিয়া বলি, বমি বমি ভাব। ঠিক আছে। আর ভমিটিং মানে তো বমি করা। তাহলে ভমিটিং এ কি হয় আসলে, আমাদের মনে হয় কি পেট সবকিছু বের করে দিতে চায়, এবং সেটা অনেক ফোর্সফুলি হয়, মানে শক্তি দিয়ে। মনে হয় আমাদের যে ডায়াফ্রাম আছে নিচে, ডায়াফ্রাম বা মধ্যস্থতা, ওইটা কন্ট্রাকশন হয়। তারপরে আমাদের যে রিপসের মাঝখানে, মানে পরশুকার মাঝখানে যে মাসেল গুলো থাকে, এগুলোরও কন্ট্রাকশন হয়। সব মিলে আমাদের ভিতরের খাবারটাকে বের করে দিতে চায় একটা শক্তিশালী, মানে একটু ফোর্স দিয়ে। সেই জন্য আমরা বলবো যে ফোর্সফুল এক্সপালশন। এক্সপালশন মানে কি, বের করে দেওয়া, বাইরে বের করে দেওয়া। অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী, স্টোমাক, এটা মেডিকেল টার্ম আর কি। গ্যাস্ট্রিক কন্টেন্ট মানে যে সকল উপাদান থাকে পেটের ভিতরে, থ্রো মাউথ মানে মুখ দিয়ে বের করে দিতে হবে। হ্যাঁ, পায়ুপথ দিয়ে বের করলে সেটা আর ভমিটিং হবে না, সেটা হবে কি, ডায়রিয়া হবে। তাহলে ফোর্সফুল এক্সপালশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট থ্রো মাউথ ইজ কল্ড ভমিটিং। মানে শক্তি দিয়ে বা একটা ফোর্সের মাধ্যমে যদি আমরা আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্টটা, মানে স্টোমাকের বা পাকস্থলীর যে সকল উপাদান আছে, খাবার বলেন বা যাই হোক, যদি বের করে দিই আমরা, সেটাকে আমরা বলি ভমিটিং। তাহলে ভমিটিং কিন্তু কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ। তাহলে আমরা যখনই কোনো রোগের লক্ষণ নিয়ে পড়বো, তখন তার একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে, মানে লক্ষণের একটা তো ট্রিটমেন্ট থাকে, সেটা আমরা ইনিশিয়াল করতে পারি। সেটা করলে সেটা হয়তো বন্ধ হবে, আবার নাও হতে পারে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে যেই কারণে হচ্ছে সেই কারণটার
ট্রিটমেন্ট করা। সেজন্য আমরা যখন কোনো সিমটম পড়ি, যেমন ফিভার বা জ্বর যদি পড়ি, ব্যথা যদি পড়ি, ভমিটিং যদি পড়ি, তাহলে ট্রিটমেন্টটা হবে অ্যাকর্ডিং টু দ্য কজ, মানে ওর কজ যেটা সেইটা ট্রিটমেন্ট করতে হবে। আর এমনি এইটারও একটা ট্রিটমেন্ট আছে, সিমটমেরও একটা আমরা ট্রিটমেন্ট জানি, যেমন আমরা অ্যান্টিএমিটিক কিছু ড্রাগস পড়েছি আগে, সেগুলো আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল হচ্ছে ভমিটিং এর সংজ্ঞা। তাহলে ভমিটিং কি কি কারণে হইতে পারে, বা বমি? আমাদের মেইনলি বমিতে হয় কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কজের কারণে বেশি হয়। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে কি? গ্যাস্ট্রো মানে পাকস্থলী, ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র আর কি। সেই জন্য এই সকল জায়গায় কোনো কারণে যদি আমাদের বমি হয়, তখন আমরা সেটাকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কজ বলি। তাহলে আমরা যদি কজ বা কারণ বলি, তাহলে এই মেইন কজ কিন্তু এগুলা, বাকি আরো অন্য কোনো কজ থাকতে পারে। তাহলে এখানে কি হয়, আমরা পিইউডি পড়ছিলাম না প্রথমে, পিইউডি পেপটিক আলসার ডিজিজ, সেটাতেও হইতে পারে। তারপরে হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে কি? যদি ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন বা সামথিং, যদি কোনো কারণে স্টোমাকের ভিতরে বা পাকস্থলীর ভিতরে ইনফেকশন হয়, তখন সেটা আমরা গ্যাস্ট্রাইটিস বলি। এছাড়া আমাদের যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এই কথাটা আমি বোঝাবো একটু। অবস্ট্রাকশন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে কি? আমাদের যে স্টোমাকটা থাকে, এই স্টোমাকের পরে হচ্ছে ডিউডেনাম, এই স্টোমাক পার হওয়ার পরে এটা হচ্ছে আউটলেট গ্যাস্ট্রিকের, মানে স্টোমাকের এই জায়গাটা। তাহলে এই জায়গাটাতে আমাদের ডিউডেনামে যদি দীর্ঘদিন ধরে আলসার হয়, কয়েক বছর, 10 বছর 15 বছর ধরে আলসার হতে হতে ওই জায়গাটা, আলসারের ঘাটা যখন শুকায়, তখন ওইখানে কিন্তু নরমাল টিস্যু আসে না, সেখানে আসে ফাইব্রাস টিস্যু বা অন্য টিস্যু। তখন অন্য টিস্যুটা আসলে কি হয়, এই জায়গাটা আস্তে আস্তে চিকন হয়ে যায়, চিকন হতে হতে একসময় এটা বন্ধ হয়ে যায়, তখন এটা আমরা এই জিনিসটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তাহলে এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে, হ্যাঁ, খাবার যে খায়, খাওয়ার পরে কিন্তু ও পেটে রাখতে পারবে না, এগুলা বমি করে দিবে, কারণ এটা তো নিচে আসতেছে না, তাহলে বের করে দিবে। এইটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এছাড়া আমাদের যদি কোনো এইখানে যদি কোনো ক্যান্সার হয়, এটা বুঝলাম, ধরেন এখানে ক্যান্সার হলো, তাহলে জায়গা বন্ধ হয়ে যাইতে পারে, অথবা এইদিকে ক্যান্সার হলো, তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা, কার্সিনোমা মানে ক্যান্সার। তারপরে ডিউডেনামে যদি ক্যান্সার হয়, বা ওইদিকে যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয়, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, ক্যান্সার হয়ে বন্ধ হয়ে গেছে জায়গাটা, তখন সেটা সেই কারণেও কিন্তু আমাদের ভমিটিং হইতে পারে, খাবারটা উপরে চলে আসতে পারে। তাহলে আমরা মেইনলি কিন্তু গ্যাস্ট্রিক কার্সিনোমা, ডিউডেনাল কার্সিনোমা এগুলাতে হয়। কার্সিনোমা মানে কি? ক্যান্সার, টিউমার। ডিউডেনামে যদি হয়, এই বাকি যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজের মধ্যে আমরা যদি বলি হেলমিনথিয়াসিস, মানে কৃমি যদি হয়, মানে পেটে কৃমি হলেও অনেক সময় বমি হয়। হেলমিনথিয়াসিস মানে হচ্ছে কৃমি হওয়া পেটে। এগুলা মোটামুটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল একটা কজ। বাকি আমাদের পেটের ভিতরে যে সকল
অঙ্গ প্রত্যঙ্গ আছে বা যে সকল অর্গান আছে সেগুলোতে যদি ইনফেকশন হয় কোনো কারণে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভমিটিং একটা লক্ষণ হতে পারে। তাহলে কি কি আছে, যেমন ধরেন তাহলে ওইটা আমরা 1 নাম্বার লিখবো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ 1। 2 নাম্বারে আমাদের আসবে, ধরেন যদি আমাদের পিত্তথলি বা গল ব্লাডার যদি আছে সেটাতে যদি ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলি কলিসিস্টাইটিস। কলিসিস্টাইটিস মানে হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারে যদি ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন, গল ব্লাডার ইনফ্লামেশন। তারপরে আমাদের কি আছে, যদি লিভারে যদি ইনফেকশন হয়, হেপাটাইটিস। তারপরে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে যদি ইনফেকশন হয়, প্যানক্রিয়েটাইটিস। এগুলাতে কিন্তু বমি হইতে পারে। তারপরে আমাদের অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয়, অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু ইয়া যাবে। যেমন ধরেন আপনার কিডনিতে ইনফেকশন হলে সেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস। এগুলোতেও বমি হতে পারে। ঠিক আছে, এগুলো আপনার সাইটে কিন্তু লিখে রাখবেন যে প্যানক্রিয়াটাইটিস মানে অগ্নাশয়ের ইনফেকশন, অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্স, হেপাটাইটিস, তাহলে মনে থাকবে, পরে না হলে ভুলে যাবেন না। এই প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যদি ইনফেকশন হয়, এই একটা। আর হচ্ছে আমাদের যদি প্রেগন্যান্সি কিন্তু একটা কজ, বা যদি প্রেগনেন্ট হয়ে যায় মহিলাদের প্রথম টাইমস্টারে, মানে প্রথম 3 মাসে বা প্রথম 2 মাস কিন্তু ভমিটিংটা হয়। এটা একটা নরমাল ঘটনা, কিন্তু অনেক সময় বেশিও হয়ে যায়। তারপরে আমাদের কি আছে, কিছু ড্রাগসও আছে যারা ভমিটিং করে, যেমন অ্যানাস্থেটিক ড্রাগ যেগুলো আছে। মেয়ের প্রেগন্যান্সি হলে বমি পাওয়া সেখানে অ্যানাস্থেটিক ড্রাগস, এটা নরমাল আর কি, ফিজিওলজি, নরমাল ফিজিওলজিক্যাল ঘটনা। ফিজিওলজিক্যাল ঘটনা বলতে আপনার এখানে হরমোনাল কিছু হ্যাঁ, বাচ্চা তো প্রথম দিকে বাচ্চার অতটা ইয়া থাকে না, তো বাচ্চা তো বড় হয় পরে, তখন সেটা আলাদা। এটা কিডনি নেফ্রনের যদি ইনফেকশন হয়, অ্যানাস্থেটিক ড্রাগ আছে। তারপরে কিছু আছে ওপিয়েটস ড্রাগ আছে। তারপরে আমাদের আছে মরফিন, প্যাথিডিন, এই সকল ওষুধ কিন্তু বমি করে। এছাড়া অন্যান্য ওষুধেও ভমিটিং হইতে পারে। ড্রাগস মানে কি এগুলো প্রতিষেধক? হ্যাঁ, এই ওষুধগুলার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি হইতে পারে, বমি। বুঝতে পারছেন? আরো অনেক কজ আছে, লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ক্লিয়ার বোঝা যাবে, আপনি খাইতে থাকেন তাহলে বোঝা যাবে। ঠিক আছে, অ্যানাস্থেটিক ড্রাগস, ওপিয়েটস ড্রাগ, মরফিন, প্যাথিডিন, এগুলাতে হইতে পারে। আরো অনেক কারণ আছে, হ্যাঁ, এগুলা মোটামুটি এগুলো মনে রাখলে হবে। তাহলে নৌশিয়া, ভমিটিং, এগুলাতে আমরা মেইন কিন্তু এই কারণের ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু একটা ট্রিটমেন্ট তো আছে, তাই না? যে বমি হলে আমরা ইমিডিয়েট কি করব, সেটার জন্য আমাদেরকে এদিকে ওদিকেগুলো আমি মুছবো না, ঠিক আছে? তাহলে ভমিটিং এর ট্রিটমেন্ট যেটা, আমরা যে সকল অ্যান্টিইমিটিক ড্রাগ করছিলাম, যে হ্যাঁ অন্ডালসেট্রন, প্যালানোসেট্রন, হ্যাঁ এই জিনিস, এই ড্রাগস গুলো আমরা ফার্মাকোলজিতে যেগুলো পড়ছি এগুলো আমরা ব্যবহার করব। ডমপেরিডন,
তাহলে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ধরেন এই ড্রাগগুলো হ্যাঁ যেমন মরফিন হ্যাঁ এগুলো ইনজেকশন। এইগুলো দিলে কি বমি ভাব আসবে? হ্যাঁ এগুলো না দিতে বলতেছে না, দিবে কিন্তু সাথে একটা অ্যান্টিমিটিক দিবে যেগুলা বমি বন্ধ করে, যেমন প্যাথিডিন। প্যাথিডিনের সাথে অলওয়েজ ফেনারগান দেয়, ফেনারগান একটা সাথে দিতেই হবে, কারণ ও বমি ইয়া করে, তাহলে এ গিয়ে বমিটা বন্ধ করে দিবে আর কি। যেমন আরেকটা ড্রাগস আছে নেলবান, আছে নেলবান, নেলবান NELBAN। তাহলে এগুলা ড্রাগসের সাথে অলওয়েজ দেখবেন যে একটা বমির ইনজেকশন দিয়ে দেয়, বা ফেনারগান দেয়, অথবা ইমিস্টেট দেয়, অথবা অ্যানসেট, অথবা অনাসেরন, এই যে এগুলো নামগুলো যেগুলো আছে সব দিতে হবে। তাহলে সাধারণত যদি হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে না। বলছি যে প্রেগন্যান্সি পিরিয়ডে যে বমি বন্ধ করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, হ্যাঁ এই ওষুধগুলো একটু বলে দেন স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা মেইনলি হচ্ছে যদি বেশি ভমিটিং হয়, সিভিয়ার বেশি ভমিটিং হলে ইনজেকশন দিতে হবে, আর নরমাল 2-1 বার হলে সেক্ষেত্রে আমরা ট্যাবলেট দিতে পারি। তা সেক্ষেত্রে আমরা ট্যাবলেট ধরেন যে দিলাম আর কি, যে কোনো একটা দিতে পারেন, ইমিস্টেট বা এগুলা 8 মিলিগ্রাম সম্ভবত পাওয়া যায়, এটা আমরা 3 বার দিতে পারি, অথবা যখন বমি হবে তখন খাবে। SOS বলে, SOS মানে যখন দরকার। আর এগুলো ইনজেকশনও পাওয়া যায়, ঠিক আছে। ইনজেকশন ইমিস্টেট বা ইনজেকশন অনাসেরন, ইনজেকশন অ্যানসেট, ইনজেকশন প্যালক্সি, প্যালানোসেট্রন, এটা হ্যাঁ 8 মিলিগ্রাম মনে হয় 5 ml এ থাকে সম্ভবত। এটা আমরা দিতে পারি এইভাবে 1 এম্পুল বা 1 ভায়াল। স্টেট দিব, স্টেট মানে কি ইমিডিয়েট, এন্ড TDS দিতে পারি অথবা SOS দিতে পারি। SOS মানে যখন দরকার, যখন বমি করবে তখন। TDS মানে 3 বার। এই টার্মগুলা প্রথম ওষুধটার নাম কি যে বুঝাচ্ছি না, ট্যাবলেট মিস্টেক লেখা থাকার পরে এগুলো গায়ে লেখা থাকবে। হ্যাঁ ডোজটা লেখা থাকবে, লেখা থাকে। আচ্ছা, এখন একটু প্রেগন্যান্সিতে আসি। প্রেগন্যান্সিতে সাধারণত আমাদের প্যালানোসেট্রনটা বেশি দিতে পারি, আমরা অন্ডানসেট্রনটাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে নর্মাল যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রেগন্যান্সিতে এটা হচ্ছে একটা নর্মাল ঘটনা, মানে প্রেগন্যান্সি হওয়ার সময় প্রথম 1 মাস বা 1.5 মাস বমি হয়, খেতে ইচ্ছে করে না, এগুলো হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ঘটনা মেয়েদের ক্ষেত্রে। এটা নিয়ে বেশি টেনশনের কিছু নাই। এটাকে আমরা বলি যে মর্নিং সিকনেস, মানে মর্নিং সিকনেস বলে টার্মটা, মর্নিং সিকনেস। সিকনেস এইটা যখন বেশি হয়, অনেক সময় অনেক মেয়েদের হয় কি অতিরিক্ত বমি হয়, সেটার কারণে তার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, তখন সেটাকে আমরা বলি হাইপার এমিসিস। ইমিসিস মানে বমি করা, হাইপার মানে অনেক বেশি বমি করা। হাইপার এমিসিস গ্র্যাভিডেরাম, গ্র্যাভিডেরাম মানে প্রেগন্যান্সি, ঠিক আছে। হাইপার এমিসিস গ্র্যাভিডেরাম বলে টার্মটা। প্রেগন্যান্সি কথাগুলো বলতেছি আর কি। টার্মটা হচ্ছে
হাইপার মানে অতিরিক্ত বমি হলে। এমনি জিনিসটা নরমাল, কিন্তু অতিরিক্ত যখন হয় তখন কিন্তু আমাদের হসপিটাল অ্যাডমিশনও লাগতে পারে। সেই টার্মটাকে বলে গ্র্যাভিড্রাম। গ্র্যাভিড্রাম। তখন এইটা হলে কিন্তু ভর্তি হতে হবে হসপিটালে ভর্তি হলে তখন তাকে মুখে কোনো খাওয়া যাবে না, নাথিং পার ওরাল রাখতে হবে ট্রিটমেন্ট। তারপরে আমাদের স্যালাইন দিতে হবে, ইনফিউশন স্যালাইন দিতে হবে, যে কোনো স্যালাইন দিব, নরমাল স্যালাইন হতে পারে অথবা ডিএনএস এগুলো দিতে হবে। তারপরে হচ্ছে ইনজেকশন দিতে হবে। ইনজেকশন আমরা দিতে পারি প্যালক্সি ইনজেকশন, ওইভাবে দিব ওই যে এর আগে যে অর্ডারটা লিখছিলাম, ইমিস্টেট 1 ভায়াল আইভিস্টেট, এন্ড এটা দিতে পারি এইভাবে। এটা একটু মনে হয় উল্টাপাল্টা হইতে পারে, আমি ডোজটা দেখে নিই। তারপরে ইমিস্টেটও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর বাকি রুগীকে নরমাল যদি হয়, মানে বেশি যদি না হয়, সেক্ষেত্রে আমরা রুগীকে বলবো যে এটা কাউন্সিলিং করবো, যে এটা আসলে নরমাল, প্রথম 1-2 মাস পরে আপনার এটা ঠিক হয়ে যাবে। তবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বা হ্যাঁ ওই শুকনা খাবার খাবে, হ্যাঁ বিস্কুট বা মুড়ি টুড়ি এগুলো খাবে, কোনো ভারী খাবার টাবার এগুলো খাবে না। তারপরে হচ্ছে আদা রাখতে পারে, আদার সেন্ট নিলে অনেক সময় নাকের কাছে রাখলে এগুলো মানে কিছু অ্যাডভাইস দিতে হবে রোগীকে। বাকি যদি তারপর না হয় তাহলে আমরা ওই ট্যাবলেট ইমিস্টেট বা এমপিও মানে নাথিং পার ওরাল, মানে মুখে কিছু খাবে না, কারণ তার তো হেভি বমি হচ্ছে, সেই সময় যদি আমরা খাওয়াই তাহলে আরো বমি হবে। মানে এটা বলতেছি এই কন্ডিশনে যখন খুব বেশি বমি হয়, হসপিটালে ভর্তি হওয়ার পরে এরকম করো। পার ওরাল মানে মুখে কিছু খাবে না, ঠিক আছে। স্যার এটা এটা হচ্ছে প্রেগন্যান্সি, যে একটা মর্নিং সিকনেস যখন হয় ওটার মধ্যে এগুলো দরকার না, মর্নিং সিকনেস হলে আমরা প্রথমে রোগীকে বোঝাবো যে দেখেন এটা তো নরমাল একটা বিষয়, প্রেগন্যান্সিতে প্রথম 1-2 মাস পরে আপনার এমনি ঠিক হয়ে যাবে, আর বমি হবে না, খাইতে ইচ্ছা করবে না। তো আপনি করবেন মানে সকালবেলা উঠে, বিশেষ করে সকালবেলা উঠে শুকনা মুড়ি বা বিস্কিট এগুলো খাবে কম কম করে, বেশি খাওয়া দাওয়া করবে না, আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা তাকে একটা ট্যাবলেট এমিস্টেট বা প্যালক্সি তাকে একটা রাখবো, হ্যাঁ, যে যখন বমি হবে তখন আপনি এটা খাবেন। এরপরে যদি এটা হচ্ছে নরমাল যদি হয়, যে দিনে 1-2 বার হয় বা বমি বমি ভাব আসে, ভালো লাগে না তখন। আর যদি এই কন্ডিশন হয় হাইপারএমেসিস গ্র্যাভিডিনাম, মানে বমি হতেই আছে, সেই ক্ষেত্রে আমরা রোগীকে অবশ্যই ভর্তি করাবো, হ্যাঁ। তখন আমরা এই ট্রিটমেন্ট দিব, তাকে মুখে খাবার বন্ধ করে দিব, স্যালাইন দিব, তারপরে একটা বমির ইনজেকশন দিব, হ্যাঁ। এগুলো মানে সকালে সাধারণত এই ফিল হয় জিনিসটা, সকালে অনেক কারো আছে সন্ধ্যার দিকেও হয় একবার, তো সকালেই মেনলি হয়, সেজন্য মর্নিং সিকনেস বলে। সিকনেস মানে অসুস্থতা, হ্যাঁ। প্যালক্সি প্যালানোসেট্রন বলছিলাম না, অথবা ইমিস্টেটও দিতে পারবো, দেওয়া যায়, সমস্যা নেই, এগুলো দিলাম। হ্যাঁ বুঝতেছি তাহলে, হ্যাঁ আচ্ছা। একদিন মোবাইলে একটু আসছে ফোন আসছে। আচ্ছা, আমাদের এখন কয়েকটা জিনিস আছে, যেমন জেনজিভাইটিস আছে, স্টোমাটাইটিস বা গ্লোসাইটিস, হ্যাঁ। এই দুইটা জিনিস মোটামুটি একই। একটা হচ্ছে জেনজিভাইটিস, এই দুইটা জিনিসই কিন্তু মুখের ভিতরের ঘটনা। স্টোমাটাইটিস মুখের, আমাদের যে মুখে তো দাঁত আছে, দাঁতে মাড়ি আছে, তাহলে মাড়িকে বলে জেনজিভা। আর পুরা ওরাল ক্যাভিটিটা যে আছে মুখের ভিতরে, যে ধরেন
আমরা গালের ভিতরের অংশ এগুলা যে আছে এগুলাকে আমরা বলি স্টোমা। স্টোমা মানে মুখ, এই যে মুখের, তারপরে হচ্ছে ঠোঁট, ঠোঁটের চারদিকে, এগুলো হচ্ছে স্টোমা। তো এগুলাতে যখন ইনফেকশন হয় তখন আমরা বলি স্টোমাটাইটিস। আর জেনজিভাইটিস কখন বলবো? যখন গাম মানে মাড়ি, দাঁতের মাড়িতে ইনফেকশন হলে সেটাকে আমরা বলি জেনজিভাইটিস। তাহলে এগুলোর কিন্তু কজ মোটামুটি একই ধরনের আসবে, সবগুলোর কজ সাধারণত একই ধরনের আসবে দুইটারই। এই জন্য আমরা এই দুইটা জিনিস একসাথে পড়ে ফেলবো, মানে কজও একই ধরনের, চিকিৎসা বা আমরা যেটা সব একই ধরনের মোটামুটি, ঠিক আছে? তাহলে জিঞ্জিভাইটিস আমরা বললাম যে ইনফ্লামেশন অফ গাম। গাম মানে হচ্ছে মাড়ি, দাঁতের মাড়ি। আর স্টোমাটাইটিস মানে হচ্ছে আমাদের ইনফ্লামেশন অফ ওরাল ক্যাভিটি, মানে মুখের যে ক্যাভিটিটা আছে, গহ্বরটা আছে, এখানে যা কিছু আছে, আমাদের গালের ভিতরের অংশ, ঠোঁট, হ্যাঁ, উপরের অংশ, এই জায়গাগুলো সবগুলোতে। তাহলে এই ওরাল ক্যাভিটি, হ্যাঁ, মুখ গহ্বরের কোনটা? ভিটা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইরকম হওয়া দরকার। তাহলে এদের কজ কি হতে পারে? এক নাম্বার কজ কিন্তু হচ্ছে পুয়ার ওরাল হাইজিন। পুয়ার ওরাল, HYGIEN, মানে আমাদের যে মুখের যে আমরা যে একটা হাইজিন মেনটেন করব, সুন্দর হাইজিন, এইটা অনেক সময়ই আমরা মেনটেন করতে পারি না। খাওয়ার পরে ঠিক মতো ব্রাশ করি না, খাওয়ার দাঁতের মধ্যে আটকে থাকে, দাঁতের ফাঁকে। এই পুয়ার ওরাল হাইজিনের কারণে কিন্তু স্টোমাটাইটিস বলেন আর আমাদের জেনজিভাইটিস বলেন, এগুলা কিন্তু হয়। তাহলে এক নাম্বার কারণ কিন্তু পুয়ার ওরাল হাইজিন। দুই নাম্বারে হচ্ছে যদি আমাদের কিছু ভিটামিন ডিফিসিয়েন্সি হয়, ঠিক আছে? ভিটামিন ডেফিসিয়েন্সি যেমন হচ্ছে ভিটামিন সি, তারপরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যদি হয়, বি, বিশেষ করে এখানে আমাদের ভিটামিন B6, হ্যাঁ, বি কমপ্লেক্স এর যদি ডিফিসিয়েন্সি হয়, মানে কমে যায় যদি শরীরে, তখনও কিন্তু আমাদের মুখের মধ্যে এই সমস্যাগুলো হতে পারে। আর ভিটামিন সি এর অভাবে তো আমরা জানি কি স্ক্যারবি হয়, মানে গাম ফুলে যায়, গামগুলো খসে পড়ে, এই সমস্যাগুলো হয়। তাহলে ওইটাও একটা জেনজিভাইটিস এর মধ্যে পড়ে যাবে। দুই নাম্বার হচ্ছে কিছু ডিজিজ আছে যেগুলোতে আমাদের ইমিউন ডিফিসিয়েন্সি হয়, মানে আমাদের ইমিউন সিস্টেমটা কাজ করার ক্ষমতা কমে যায়, যেমন ডায়াবেটিস। প্রেগন্যান্সিতেও কিন্তু এগুলো বেশি হয়, স্টোমাটাইটিস বলেন আর জেনজিভাইটিস বলেন, এগুলো কিন্তু প্রেগন্যান্সিতে হয়। ডায়াবেটিস, ভিটামিন ডিফিসিয়েন্সি, এগুলো ওরাল হাইজিন, পুয়ার ওরাল হাইজিনের কারণে হইতে পারে। পুয়ার ওরাল হাইজিনের কারণে আমাদের ফাঙ্গাল ইনফেকশন গুলো বেশি হয়। মোটামুটি এইগুলাই বেশিরভাগ যেটা হয় পুয়ার ওরাল হাইজিন আর হচ্ছে ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে। এগুলোর কারণে জেনজিভাইটিস অথবা হ্যাঁ স্টোমাটাইটিস হচ্ছে। আমি যা বলতেছি শুনতে পাচ্ছি।
নেট এমন কয়েকটি একটু ডিস্টার্ব আচ্ছা, তাহলে এগুলা রুগী কি নিয়ে আসবে? মুখে ঘায়ের কথা বলবে, এখানে ঘায়ের কথা বলবে, হ্যাঁ, এগুলা নিয়ে আসতে পারে। তাহলে আমাদের প্রথম যেটা ট্রিটমেন্ট, রুগীকে অবশ্যই অ্যাডভাইস দিতে হবে, কারণ পুয়ার ওরাল হাইজিনটা আমরা কখন ঠিক করতে পারবো বলেন? যখন তাকে আমরা অ্যাডভাইস দিব যে ব্রাশ করতে হবে, ব্রাশ। ব্রাশ করবে কয়বার? 2 বার দিনে, যদি আমরা করি না। সকালে নাস্তার পরে একবার করবে, নাস্তার আগে না কিন্তু, নাস্তার পরে। আর রাতে শোয়ার আগে। শোয়ার আগে মানে কি? খাওয়া দাওয়া শেষ করার পরে, তারপরে। সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপরে খাই। আর সারাদিন এই খাবারগুলা দাঁতের সাথে লাগাই থাকে, দাঁতের ফাঁকের মধ্যে থাকে। আর এই এখানে আর কি ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো আছে। মাউথওয়াশ ইউজ করলে তখন মাউথওয়াশ তো পরে যাচ্ছে আর কি, যদি ঘাটা হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা মাউথওয়াশ ব্যবহার করব। তার হচ্ছে আরো বাড়িতে কিছু ট্রিটমেন্ট আছে, যেমন লবণ পানি সাথে হচ্ছে আমাদের লেবুর রস দিয়ে আমরা ইয়া করতে পারি, দিনে কয়েকবার কুলি করতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। অথবা লেবু লেবু খাবে, ভিটামিন সি বেশি বেশি করে খাবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু রোগীকে বলবো অ্যাডভাইসের ক্ষেত্রে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন জেল আছে, তারপরে মাউথ ওয়াশ আছে। হ্যাঁ, মাউথ ওয়াশ হচ্ছে আমাদের ভায়োডিন মাউথ ওয়াশ আছে। হ্যাঁ, যদি সেটা আমাদের ওই ফাঙ্গাসের কারণে হয় তাহলে VI of iodine। এটা হচ্ছে আমরা কিভাবে দিব ওগুলো বাংলা লিখে রাখেন, আমি লিখতেছি না। এটা হচ্ছে আমরা হাফ গ্লাস পানিতে বা 1 গ্লাস পানিতে 1 চামচ দিব, মানে কুসুম গরম পানিতে দিয়ে সেটা সে কুলি করবে। পাউডার আয়োডিন মাউথ না, না, এটা তরল পানির সাথে মিশাইতে হয়। তারপরে আমরা জেল পাই বিভিন্ন ধরনের, যেমন ধরেন মাইক্রো ওরাল জেল আছে। হ্যাঁ, ওরাল জেলও লাগানো যায় যদি সেটা ঘা হয়ে যায় তখন। প্রথম ট্রিটমেন্ট কিন্তু আমি আগেই বলছি যে আমাদের যদি হাইজিন ঠিক না থাকে, হাইজিন ঠিক করতে হবে আগে, তারপরে লবণ পানি লেবুর রস এগুলো দিয়ে ইয়া করতে হবে। আচ্ছা, আর আমরা যদি চিন্তা করি যে তার ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাকে অবশ্যই ইয়া দিব, যেমন আমাদের ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু ট্যাবলেট পাওয়া যায়। হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স কি নামে, বি কমপ্লেক্স নামে পাওয়া যায় মনে হয়, আরো অন্য নামও থাকতে পারে। সেটা আমরা তাকে হ্যাঁ, B4 মনে হয়। যাই হোক, সেটা আমরা তাকে দিনে 2টা বা 1টা করে দিতে পারি 1 মাসের জন্য। আর ভিটামিন সি এর অভাবের জন্য তাকে আমরা অবশ্যই লেবু বা এগুলো বেশি খাইতে বলবো। এখানে কিন্তু ভিটামিন সি, সিবিট টিবিট এগুলো দেওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো কিন্তু আমরা যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি খায়, কারণ একটা কমলা লেবুর মধ্যেই কিন্তু অনেক ভিটামিন সি থাকে, ওই একটা ট্যাবলেটের চেয়ে 1000 গুণে বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা সিবিট দিতে পারি। কেউ যদি ট্যাবলেট খাইতে চায় 250 মিলিগ্রাম পাওয়া যায়, একটা বা 2টা দিতে পারি। এগুলো হচ্ছে মোটামুটি ট্রিটমেন্টের অংশ। হ্যাঁ, এগুলো ট্রিটমেন্টের অংশ। মানে আমি যদি চিন্তা করি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়েছে বা ভিটামিন সি এর অভাবে হয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলো দিব। বাকি প্রথমে ট্রিটমেন্ট হচ্ছে এটা। একুট মানে না, অতিরিক্ত হয়ে গেলে তখন ঘা হয়ে গেলে তখন আমাদের এগুলোই মোটামুটি ট্রিটমেন্ট দেয়। ঠিক আছে, ওরাল আলসার ওইটা একটা আলাদা টপিক। স্যার আমাদের মাঝখানে এদিকে আমরা বলি না, আঞ্চলিক ভাষায় বলি জ্বর। হ্যাঁ, হ্যাঁ, এগুলা আপনার হচ্ছে ভিটামিনের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে হয়।
অথবা আমরা তো মনে করি যে এটা একটা পালাক্রমে হয়, মনে করেন আমার প্রায় সময় তবে এগুলো স্পন্টেনিয়াস, মানে স্পন্টেনিয়াস কথার অর্থ স্বতঃস্ফূর্ত ভাবে হয়, আবার স্বতঃস্ফূর্ত ভাবে ভালো হয়ে যায়। হ্যাঁ, এগুলা নিয়ে মানে খুব অনেকে একটা বলে যে এটা রাত্রে সোরাজর মারলে, সোরাজ্বর মানে এটা আমরা আঞ্চলিক ভাষায় বলি, এটা সাধারণত রাত্রে একটু জ্বরের ভাব, কিন্তু না, জ্বরের কারণে সেটা হইতে পারে, কারণ ওই টেম্পারেচারে হয়তো মাউথটা শুকনা থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে মুখের যে লালাটা আছে সেটা কিন্তু অনেক উপকারী জিনিস, ব্যাকটেরিয়া জীবাণু এগুলা কিন্তু মারার ক্ষেত্রে বা ভাইরাস মারার ক্ষেত্রে এখানে কিন্তু এনজাইম আছে, ঠিক আছে। আমরা ঘুমানোর সময় এদিক থেকে পড়ে যে এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো লালা। তো বা সবসময় মুখটা ভেজা থাকে না, এটা তো লালা। তো জ্বর হলে বা ইয়া হলে মুখ কিন্তু শুকায় যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যাকটেরিয়া ভাইরাস গুলা একটু অ্যাটাক করার চান্স পায় ভাইরাসটা। তো বেশিরভাগ এগুলো ভাইরাসের কারণে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ভাইরাস কিন্তু স্পন্টেনিয়াস ভালো হয়ে যায়, কারণ খুব একটা ড্রাগস লাগে না। ওষুধ খাইলেও ও 7 দিন অথবা 10 দিন থাকবে, ওষুধ না খাইলেও ওইটাই থাকবে, তার মানে স্পন্টেনিয়াস। এটা হলো আমাদের কিন্তু আজকের কিন্তু ইয়ার শেষ, বুঝছেন, টপিকস কিন্তু শেষ। তাহলে আমি এরপরে হেলমিনথিয়াসিসটা পড়বো, আমি নামাজ পড়ে এসে তারপরে ওইটা 4 নাম্বার লেকচারের ওইটা শেষ।